কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে কাল রাতে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে স্বাগত জানাবেন তারেক রহমান। পিলখানা হত্যায় ভারতের সম্পৃক্ততা তদন্ত হবে, জানালেন কমিশন প্রধান। শহীদ সেনা পরিবারদের ব্যবহারের অভিযোগ। শেখ হাসিনার সরাসরি নির্দেশেই গুম করা হয়েছে, ট্রাইব্যুনালকে জানালেন চিফ প্রসিকিউটর। 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। রোহিঙ্গাদের কারণে পাসপোর্ট নিতে এখনই বাদ যাচ্ছে না পুলিশ ভেরিফিকেশন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত নিয়ন্ত্রণে থাকার দাবি। স্বাগত। এখন বিকেল, পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। কাল লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান। 8 বছর পর মা ছেলের দেখা হবার অপেক্ষার অবসান ঘটবে। কাতারের আমিরের দেয়া স্পেশাল ফ্লাইটে করে যাচ্ছেন দুবারের প্রধানমন্ত্রী। তার সঙ্গে যাচ্ছেন 6 জন চিকিৎসকও। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। হৃদরোগ, ফুসফুস, লিভার ও ডায়াবেটিক্স সহ নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রয়োজন হয় বিদেশে উন্নত চিকিৎসার, তবে রাজনৈতিক প্রতিহিংসায় সেটি বারবার আটকে যায়। এর মধ্যে 2018 সালে তাকে কারাগারে পাঠায় শেখ হাসিনা সরকার। তাতে বাড়ে অসুস্থতা, কয়েকবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। প্রয়োজন হয় বিদেশে উন্নত চিকিৎসার, তবে রাজনৈতিক প্রতিহিংসায় সেটি বারবার আটকে যায়। বাধ্য হয়ে 2021 সালে তার প্রথম অপারেশন দেশেই করা হয়। তারপর 2022 থেকে 2024-এর প্রথমার্ধের বেশিরভাগ সময় কাটে হাসপাতালের বিছানায়। টানা 5 মাস 2 দিন হাসপাতালে থাকতে হয় 2023 সালে। 5 আগস্টের পট পরিবর্তনের পর আবার জোর দাবি ওঠে তার বিদেশ যাত্রা নিয়ে। কয়েক দফা তারিখ ঠিক হলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় সেটি পেছানো হয়। অবশেষে রোববার খালেদা জিয়ার সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয় তারিখ। সোমবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিন চিকিৎসার দায়িত্বে থাকা ডক্টর এজেড জাহিদ হোসেন বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সেটি আরও স্পষ্ট করেন। বলেন, 7 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যাবেন বেগম জিয়া, যার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স আসবে কাতার থেকে। সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, ওনার ব্যক্তিগত কর্মকর্তা, ওনার যে কেয়ার গিভার, ওনারা থাকবেন। আর এয়ার অ্যাম্বুলেন্সের যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা, ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী, অর্থাৎ এটি বলে প্যারামেডিক্স, ওনারা থাকবেন। শুধু চিকিৎসা নয়, সে সুযোগে লন্ডন এয়ারপোর্টে মাকে 8 বছর পর কাছে পাবেন তারেক রহমান। বরণ করবেন সহপরিবারে। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS-এর অধীনই এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান, ওনার সহধর্মিনী, ওনারা এবং আমাদের যুক্তরাজ্য বিএনপি এর থেকে হয়তো 2 জন, ওনারা এবং ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন। ওরা ওখান থেকে হসপিটালে যাবে এবং হসপিটালে চিকিৎসাধীন থাকবেন এবং ওখান থেকেই পরবর্তী চিকিৎসার কী ধরনের হবে সেটা অ্যাকচুয়ালি রিভিউ করার পর পরবর্তীতে বলা যাবে। গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে নিজের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে বেগম জিয়া দোয়া চেয়েছেন বলে জানান ডক্টর জাহিদ। এক পর্যায়ে সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।
25 ফেব্রুয়ারি পিলখানায় পলাশির ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল উল্লেখ করে তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছেন, বিডিআর সদস্যদের সহযোগিতা নিয়ে বিদেশিরা এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। সোমবার সকালে নিহত সেনা পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে ভারতে শেখ হাসিনাকে ফেরত না পাঠালে কমিশন অনুমতি নিয়ে ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। এ সময় খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করার জন্য পিলখানায় নিহতদের পরিবারকে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। বাকিটা জানাচ্ছেন নাইমা বীর। এখানে যতগুলো ডেথ সার্টিফিকেট আছে সেগুলো দেখানো হয়েছে, একটা 27 তারিখে রিসিভ করা হয়েছে 27 ফেব্রুয়ারি 2009, একটা 28 ফেব্রুয়ারি রিসিভ করা হয়েছে। হাতে স্বামী মেজর তানভীর হায়দারের 3টি ডেথ সার্টিফিকেট। স্ত্রী তাসনুভা বলছিলেন, পিলখানা হত্যাকাণ্ডের শিকার স্বামীর মরদেহটাও পাননি তিনি। উল্টো গেল 15 বছরে কি সহ্য করতে হয়েছে তাকে। সেনাবাহিনীর চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্বামীর পরিচয় জানার পর বাদ দেওয়া হয়েছে সন্তানকে। আমাকে 654 নাম্বার যে কবরটা দেওয়া হয়েছে আমার হাজব্যান্ডের ডেড বডি বলে, সেখানে আছে 5 ফিট 5 ইঞ্চি হাইটের 47 বছরের একজনের ডেড বডি, যেখানে আমার হাজব্যান্ডের এইজ ছিল 25 ফেব্রুয়ারি 2009, 28 বছর 5 মাস 25 দিন, তার হাইট ছিল 5 ফিট 11.5 ইঞ্চি। তদন্ত কমিশনের সাথে মতবিনিময়ে এসে এদিনও নিহত সেনা পরিবারের সদস্যদের কণ্ঠে আক্ষেপ, একই দাবি, রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা, 25 ফেব্রুয়ারিকে শহীদ দিবস আর ইতিহাসের নারকীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার। তারা বলছেন, সেনাবাহিনীকে দুর্বল করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে তাদের। শহীদ সেনা দিবসটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয়, এটা আমাদের চাওয়া না, দাবি। আমার বাবা বারবার করে তার নিজের ডাক্তার পরিচয় দেওয়ার সত্ত্বেও তাকে খুব নৃশংসভাবে মেরে ফেলা হয়, তাকে ঠেকিয়ে গুলি করা হয়। তাদের অনেকেই প্রশ্ন তুলেছেন কমিশনের এক সদস্যের বিরুদ্ধেও। দাবি করছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহনেওয়াজ খান স্বৈরাচারের দোসর। এই কমিশনের একজন পার্টিকুলার মেম্বারের বেলায় রিজার্ভেশন আছে এবং আমরা অ্যাজ দ্য প্রিন্সিপাল স্টেক হোল্ডার অফ দ্য বিডিআর পিলখানা কার্নেজ, আমাদের যদি এই কমিশনে কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু আপনাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আসবে। চন্দন সাহেব, দ্যাট ইউ আর আ শেখ মুজিব সিম্পাথাইজার, আমি বলছি না ইউ আর, এলাজ করা হয়েছে, অ্যান্ড উড ইট ইম্প্যাক্ট দ্য ইনভেস্টিগেশন? তো আপনার থেকে একটু আমরা শুনতে চাই। হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা দিলেন সেদিনের ঘটনার ভয়াবহ বর্ণনা। বললেন, গেল 15 বছরে মুখ বন্ধ রাখতে কি ঘটেছে তাদের সাথে। অস্ত্রাগারের সমস্ত অস্ত্র নিয়ে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের পরিবারের উপরে, তাদের উল্লাস দেখেছি। এর সাথে জড়িত সেই সময় প্রধানমন্ত্রী জড়িত, তার ছেলে জড়িত, ভারতীয় কিলার রাশিয়া আমাদের অফিসারদের মেরে চলে গেল, এগুলো সব প্রমাণ আছে। যত বক্তব্য সার্ভাইভ অফিসাররা দিয়েছে সবগুলোই গাইডেড, এটা আপনারা নোট করে রাখতে পারেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। সবশেষ কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান সেনা পরিবারের সদস্যদের সামনে তদন্তের রূপরেখা তুলে ধরে বলেন, বাংলাদেশের অভ্যন্তরের ঘটনা ও ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে দুভাগে ভাগ করে তদন্ত কাজ করা হবে। 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডকে পলাশির ঘটনার পুনরাবৃত্তি বলেন তিনি। এর দুইটা অংশ আছে, একটা হলো অভ্যন্তরীণ আমাদের দেশে, একটা হলো বহির্দেশীয়। আমরা তার সহযোগিতা নিশ্চয়ই চাইব। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমাদের আবেদন থাকবে সহযোগিতার জন্য। প্রত্যেকটি অফিসার যারা সার্ভাইভ করেছেন, সেখানে বের হয়ে এসছেন, যারা নিগৃহীত হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, তাদের সঙ্গেও কিন্তু আমরা বসবো। মেজর জেনারেল ফজলুর রহমান এ সময় পরিবারের সদস্যদের বলেন, তার কমিশন এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে তদন্তের স্বার্থে কমিশন অনুমতি নিয়ে ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি, আমরা যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। পিলখানা হত্যাকাণ্ডের অনেক প্রমাণ নষ্ট করা হয়েছে উল্লেখ করে কমিশন প্রধান বলেন, তদন্তে এমন সুপারিশ করা হবে যাতে বাংলাদেশে কোনোদিন 25 ফেব্রুয়ারির মতো ঘটনা না ঘটে। আমরা প্রত্যেকটা জিনিসেই আমাদের দৃষ্টির বাইরে আমরা রাখবো না। নাইমা বীর, এখন, ঢাকা।
এবার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বেনজির আহমেদ ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 12 জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, হাসিনার সরাসরি নির্দেশেই গুম হয়েছে। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর গঠিত গুম কমিশনের কাছে জমা পড়েছে 1,500-এর বেশি অভিযোগ। গত 15 বছর এসবের অনেক ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা মিলেছে। তাকে নির্দেশদাতা হিসাবে চিহ্নিত করেছে গুম তদন্ত কমিশন। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের নাম উঠে আসে কমিশনের প্রতিবেদনে। গুম করে রাখা আয়নাঘর বা বন্দিশালা থেকে 758 জনের মধ্যে অধিকাংশ ফেরত আসলেও 204 জন এখনও নিখোঁজ আছে বলে জানায় কমিশন। গুম হওয়া ব্যক্তি ও তার পরিবার শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এসব মামলার অভিযোগ আমলে নিয়ে সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল শুনানি করে আদেশ দেন। ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিরা যতই শক্তিশালী হোক, তাদের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে বিচার করাই হবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটরদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেব এবং তাদেরকে এখানে উপস্থিত করার মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড, মানবাধিকার এবং বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে যাতে একটা বিচার করা যায় সেই জন্য আমরা কাজ করছি এবং আমরা এটা করব। এটাই আজকের দিনে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে। এর মধ্যে কয়েকজন সেনা কর্মকর্তা আছে, বিভিন্ন বাহিনীর আছে, নট অনলি সেনা কর্মকর্তা। এখানে প্রধানমন্ত্রী আছে, তারপরে তার নিরাপত্তা উপদেষ্টারা আছে, তারপরে বিভিন্ন বাহিনীর বিভিন্ন পুলিশের কর্মকর্তা ঊর্ধ্বতন আছে। আমি নাম কয়েকজনের বলেছি, যেহেতু বাকিদের নাম আমি বলছি না, কারণ আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা অর্থাৎ এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে। গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ন্যায় বিচারে প্রথম ধাপ মনে করে সন্তুষ্টির কথা জানান গুম হওয়া পরিবারের সদস্যরা। শেখ হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকী এবং বাকি যারা ছিলেন কমান্ডিং অফিসার্স, তাদেরকে প্রথম দিকে মোটা দাগে অ্যারেস্ট ওয়ারেন্টের আওতায় আনা হলো এবং আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কেসকেই আনা হবে পরবর্তীতে। এবং আমরা আসলে আইসিটি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই এবং এই ব্যবস্থাটাকে ধন্যবাদ জানাই, কারণ এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি, যেটার আজকে প্রথম আমরা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আমরা দাঁড়াতে পারলাম, বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম। আমি 17 বছর ধরে দেশে আসতে পারিনি, অনলি বিকজ অফ দিস আরমান। এই জন্য ধন্যবাদ প্রসিকিউশনদের, ধন্যবাদ আইসিটির যারা বিচার করছেন, এবং ধন্যবাদ সেই সকল ইয়োধদের যাদের কারণে আমরা এইখানে দাঁড়িয়ে আজকে আমি কথা বলতে পারছি। আগামী 12 ফেব্রুয়ারি গুমের অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জাহিদ হাসান, এখন, ঢাকা। রোহিঙ্গারা অবৈধভাবে পাসপোর্ট নেয়ার কারণে এখনই পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে পুলিশ সংস্কার কমিশন এ নিয়ে কাজ করছে। সকালে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। পরে ডিবি কার্যালয়ে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি ভালো না, তবে সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে। আরও জানাচ্ছেন মেহেরিন আনি। বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের পর দালালদের মাধ্যমে ভুয়া জন্ম ও নাগরিকত্ব সনদ পেয়ে বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যাচ্ছে রোহিঙ্গারা। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলররা অর্থের বিনিময়ে প্রাপ্ত এই সনদের মাধ্যমে রোহিঙ্গারা সহজেই পেয়ে যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট। রোহিঙ্গাদের এই অবৈধ পাসপোর্ট নেওয়া ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু থাকে, কি বলে, হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। বাট এইটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই।
মিয়ানমার সীমান্তে অস্থিরতার কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ চেষ্টা অব্যাহত আছে। সোমবার সকালেও বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৮৪ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। রোববারও সাগরপথে টেকনাফে নারী, পুরুষ ও শিশুসহ ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এমন অবস্থায় ডিএমপির ডিবি কার্যালয়ে পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। বাংলাদেশ তার সীমান্ত রক্ষায় সতর্ক আছে। বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ, এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে। আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই। এখন আমাদের কিন্তু দুই ধরনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে। আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে। এ সময় তিনি ডিবি কার্যালয়ে আয়নাঘর এবং ভাতের হোটেল নামে কিছুই থাকবে না জানিয়ে বাদ পড়া এসআই ক্যাডেটদের আন্দোলন করে শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেন। শৃঙ্খলাজনিত কারণে বের করতে, এটা একটা প্রমাণ হলো। দেখেন এখন তারা কিন্তু এই বিশৃঙ্খল কাজ করতেছে। এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে, স্যার আমার তো এটা ঠিক হয় নাই। পুলিশ একাডেমি যদি ঠিকমতো কাজ না করে থাকে তো আইজি সাহেবের কাছে বলতে পারতো, কিন্তু তারা না হইয়া তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায়। এইটাই তো বোঝা যেতেছে তারা উচ্ছৃঙ্খল ছিল। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। সকালে আগারগাঁয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে কমিশনের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জানান, স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর এমপিরা যাতে অযাচিত হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ করতে না পারে সে বিষয়ে সংস্কার প্রতিবেদন সুপারিশ করা হবে। কমিশন জানায় ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে ২৩,০০০ কোটি টাকা বেশি খরচ করেছে আওয়ামী লীগ সরকার। সেক্ষেত্রে সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন একই সময়ে হলে স্থানীয় নির্বাচন ৬০০ কোটি টাকায় করা সম্ভব বলে জানান ডক্টর তোফায়েল আহমেদ। লোকাল লেভেলে মতামত খুবই কম। এখন এই মিডিয়ার জাতীয় নির্বাচন এটা কিন্তু ঢাকার লেভেলে আছে, কিন্তু ওই লেভেলে এটা পাইনি। লোকাল গভর্নমেন্টের কাজে হস্তক্ষেপ থাকবে না, থাকা যাবে না। আর তবে কনসালটেশন হতে পারে। 2021 থেকে 24-এর আগ পর্যন্ত লোকাল গভর্নমেন্ট ইলেকশনে খরচ করেছে সরকার 23,000 কোটি টাকা। 23,000 কোটি টাকা যদি আপনি একসাথে ইলেকশন করেন, এই টাকা নেমে আসবে 600 কোটি টাকায়। দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম গঠন করে বিদেশে বাংলাদেশের প্রচারে গুরুত্ব আরোপ করেন তিনি। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেয় বেবজা। এ সময় প্রধান উপদেষ্টা বেবজা কর্তাদের চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এ কাজে জড়িত করতে নির্দেশনা দেন। এতে বিনিয়োগকারীদের ভাষাগত বাধা দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় বেবজার নির্বাহী চেয়ারম্যান গত 3 সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে $135 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানান। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, বন্ডেড গুদাম সুবিধা, চট্টগ্রাম সাংহাই সরাসরি বিমান যোগাযোগ সহ বিনিয়োগকারীদের বেশ কিছু দাবির কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন বেবজার নির্বাহী চেয়ারম্যান। এছাড়া সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাবনা অন্বেষণ এবং গ্যাস অনুসন্ধানের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর আগামী ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে রেল ভবনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের আর্থিক সহায়তা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। জানান, এই অধিদপ্তর জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর তৈরি হচ্ছে, এটি প্রক্রিয়াধীন আছে। আগামী মাসে এই অধিদপ্তরটি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। 30 লক্ষ টাকা করে দেওয়া হবে শহীদ পরিবার, সেইটার 30 লক্ষ টাকা প্রতিটা শহীদ পরিবার, এবং আহতদের জন্য যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যারা গুরুতর আহত, অতি গুরুতর আহত, এই অনুযায়ী আমরা 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এরকমভাবে দেওয়া হবে আহতদের জন্য। তো এই বাজেটটি বা এই সহায়তাটা পর্যায়ক্রমে দেওয়া হবে।
ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ছাত্র সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে উপস্থিত আছেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বিষয়ে বিস্তারিত জানাতে রাজেন্দ্র কলেজ মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন ছাত্র সমাবেশে উপস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন ছাত্র নেতারা? ছাত্র আন্দোলনের আহ্বানে কিন্তু মূলত ছাত্র সমাবেশ হয়েছে। এই সমাবেশে কিন্তু ছাত্র জনতা কিন্তু বিভিন্ন তাদের ভক্তবৃন্দ সমর্থক কিন্তু এখানে এসেছেন আহত পরিবারের সদস্যরা এসেছেন, নিহতদের পরিবারের সদস্যরা। এর বাইরেও কিন্তু বলতে হয় ঢাকা থেকে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন সার্জিস আলম, আব্দুল্লাহ, হাসিবুল ইসলাম, রিফাত রশিদ সহ জাতীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন। তারা কথা বলবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইতিপূর্বের যে ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো বলার পাশাপাশি এখানে জুলাই ঘোষণাপত্রের বিষয় কথা বলবেন এমন আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলা যাচ্ছে আশেপাশে যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে মাদারীপুর, গোপালগঞ্জ থেকেও কিন্তু এখানে প্রচুর সংখ্যক মানুষ এসেছে এবং এখানে করেছে এবং এই আন্দোলনের সমাবেশ জুলাই আন্দোলনের যে মানুষের কষ্ট করে তারা যে একটি সাফল্য দেখা চলে এসেছে তারই একটি সমাবেশ হয়েছে। এটা বিপ্লবের একটি সমাবেশের জন্য তারা কিন্তু সামিল হয়েছে এই সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে। এখন জাতীয় নেতৃবৃন্দ কিন্তু মঞ্চ এসেছে এবং তারা কিন্তু দেশের উদ্দেশ্যে অর্থাৎ আগামীতে কিভাবে মানবে চলবে, তারুণ্যের কি সেই বিষয়ে কিন্তু তারা বলবেন। এই ছিল ফরিদপুরের সমাবেশের খবর। চট্টগ্রাম আদালত থেকে গায়েব প্রায় 2000 মামলার নথি। এর মধ্যে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ, হত্যা চেষ্টা সহ বিভিন্ন মামলার নথি আছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এই ঘটনায় আদালতের পক্ষ থেকে রবিবার নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অফিসের ভেতর নথি রাখার জায়গা না থাকায় কিছু নথি বারান্দায় রাখা হয়। গেল বছরের 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর আদালতে অবকাশকালীন ছুটির সময় এসব নথি খোয়া গেছে বলে ধারণা করছেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী মফিজুল হক ভুইয়া। তিনি জানান 1911টি মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না, তবে মূল নথি হারানো গেলেও এসবের কপি রয়েছে বলে দাবি করছেন তিনি। তবে একসঙ্গে এতগুলো কেস ডকেট হারিয়ে যাওয়াকে স্বাভাবিকভাবে দেখছে না আইনজীবী ও বিচারপ্রার্থীরা। অবকাশকালীন ছুটি থেকে এসে 1 তারিখে এসেছি, এরপরে দেখলাম যে বারান্দাতে যে কতগুলো স্তূপীকৃত নথি ছিল সেই নথিগুলোকে আর পাওয়া যাচ্ছে না বা দেখি নাই। তখন এই মর্মে আমি খোঁজখবর নিয়ে দেখলাম বলে যেগুলো অনেক পুরনো নথি। এখন এই কারণে আমি পাটাবাদ দিক থেকে আমার দায়িত্ব হচ্ছে এটা খোঁজ নিয়ে দেখা এবং বোঝা যে নথিগুলো কোথায় গেল। সেই জন্য আমি আপনার কোতোয়ালি থানায় একটা জিডি করেছি। মূলত এটা না থাকাতে আমার বিচার কার্যের কোনো সমস্যা হবে না, যেহেতু বিচার কার্যের যে নথিগুলো আছে সেই নথিগুলো আমাদের কাছে আছে। আমি মনে করি এটা মহানগর জার্সিপের জন্য এটা বিশাল একটা অপূরণীয় ক্ষতি। এই সিডিগুলো সংগ্রহ করা আফটার ইনভেস্টিগেশন সিডিগুলো আসে, এটা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে বলে আমি মনে করি। আমার মনে হয় এটা খুঁজে বের করা দরকার। এটা যদি সঠিকভাবে তদন্ত হয় এটা বের হবে। আমার দৃঢ় বিশ্বাস অপরাধী চক্র অবশ্যই ধরা পড়বে। এদিকে চট্টগ্রাম আদালত থেকে 1911টি মামলার নথি গায়েব হওয়ার ঘটনায় মামলা ও তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, আদালত থেকে এভাবে মামলার নথি গায়েব হওয়া কোনো ভালো লক্ষণ নয়। 2000 নথি হারিয়ে গেছে, জিডি করবে, অবশ্যই স্পিডি মামলা করতে হবে। যারা দায়িত্ব ছিল তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এ ব্যাপারে শুধু ব্যবস্থা গ্রহণ না, আমার মনে হয় মাননীয় প্রধান বিচারপতি এটা তদন্ত টিম করা উচিত। অতি দ্রুত বিচার বিভাগের সচিবালয় করা হোক এবং আইন মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেশের বাংলাদেশের প্রধান বিচারপতির অধীনে বিচার বিভাগের সচিবালয় থাকুক। তাহলে নথিও গায়েব হবে না এবং বিচার বিভাগ সংরক্ষণ করবে।
ডিসেম্বর মাসে হ্রাস পেয়েছে মূল্যস্ফীতি। সদ্য বিদায়ী 2024 সালের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে কমেছে মূল্যস্ফীতি। গেল মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.89%, যা নভেম্বরে এই হার ছিল 11.38। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। খাদ্য মূল্যস্ফীতি নভেম্বরের তুলনায় কমেছে ডিসেম্বরে। গেল বছরের নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল 13.80%, ডিসেম্বরে কমে দাঁড়িয়েছে 12.92%। এদিকে সাধারণ মূল্যস্ফীতির পাশাপাশি গেল ডিসেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতেও কমে মূল্যস্ফীতি হয়েছে 9.26%। তবে বিবিএস-এর তথ্য মতে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতি কমলেও বছর বছর বিবেচনায় মূল্যস্ফীতি বেড়েছে। 2023 সালের ডিসেম্বরের চেয়ে এই ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে 1.48%। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গড়িয়েছে 6ষ্ঠ দিনে। মেলার সবশেষ খবর জানাতে সরাসরি মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, আজ মেলায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? বেচা কেনা কিছুটা জমল কিনা? উজ্জ্বল, 1 জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যে 29তম আসর পূর্বাচলে চলছে, সেটি সেদিন আরম্ভ হয়েছিল। আজকে মেলার দিন গড়িয়েছে 6ষ্ঠ দিন। আজকের দিনে আসার পর যতটুকু মনে হয়েছে যে এর আগের 5 দিনের যে ক্রেতা দর্শনার্থী যা ছিল, আজকে তার চেয়ে একটু কম হয়েছে। একটা বিষয় বলে রাখি যে মেলাতে যে মানুষের যে ক্রেতা সমাগম যারা আসছে এবং যারা কেনাকাটা করতে আসছেন, তাদের একটি ঢাকার যে প্রধান যে রাজধানী, সেখান থেকে একটা দূরত্বের একটা বিষয় বলে কিছু ওখানকার দর্শনার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা দূরত্বের কথা জানিয়েছে যে সেজন্য তাদের সময় সুযোগ সেই রকমভাবে সেখান থেকে আসার যে সময়টা, সেটার জন্য তারা ব্যয় করতে পারছেন না। আর মেলার যে এখানে যে জনসমাগমের যেটা বললেন, সেটি হচ্ছে যে গত 5 দিনে মেলার যে জনসমাগম ছিল, আজকে তার চেয়েও কিছুটা কম হয়েছে। এর আগে যে 2 দিন ছুটির দিন ছিল, শুক্রবার শনিবার, সেই দিনগুলোতে শুধুমাত্র এখানে জনসমাগম বেশি ছিল, কেনাবেচাও বেশি ছিল। এই মেলাটি চলবে 31 জানুয়ারি পর্যন্ত। যদি সময় বর্ধিত করে তাহলে আরও কিছুদিন চলতে পারে। এখানকার যারা ব্যবসায়ীরা ছিলেন তারা প্রত্যাশা করছেন যে সামনের দিনগুলোতে আরও বেশি কেনাবেচা হবে, সেখানে আরও বেশি দর্শনার্থী আসবেন এবং তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। আমরা জানি যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 1995 সাল থেকে বাংলাদেশে সেটি হয়ে আসছে। সেই দিক থেকে এটি মেলার 29তম আসর গড়িয়েছে। এর আগের বছরগুলোতে যদি আমরা ব্যবসা বাণিজ্যের তুলনামূলক চিত্র যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে এখানে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ব্যবসার পরিধিকে বাড়ানোর জন্য মূলত মেলাটি আয়োজন করা হয়ে থাকে। সেখানে বৈদেশিক বিদেশ থেকে কিন্তু বড় একটা রপ্তানি আদেশ পেয়ে থাকে, যেটি গত বছর ছিল 342 কোটি টাকা, 62 কোটি টাকা। এর আগের বছর ছিল 300 কোটি টাকা, তার আগের বছর ছিল 200 কোটি টাকা। সুতরাং এই পরিসংখ্যাটা থেকে আমরা দেখতে পারি যে ক্রমান্বয়ে কিন্তু এটার যে বাণিজ্যিক যে আদেশটা যে আছে, রপ্তানির যে আদেশ আছে, সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, বেড়েই চলছে। তো বরাবরের মতো এবারও এখানকার যারা ব্যবসা বাণিজ্য যারা নিয়ে বসছেন, তাদেরও প্রত্যাশা এবার তারা অনেক বেশি জনসমাগম হবে এবং আগের বারের চেয়ে এবার তাদের বেচা বিক্রি আরও বেশি হবে বলে তাদের প্রত্যাশাটা এমন আমরা শুনেছি। আমরা দেখেছি যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোট এখানে স্টলের সংখ্যা হচ্ছে 362টি। তার মধ্যে 351টি স্টল হচ্ছে দেশীয় প্রতিষ্ঠানের এবং 11টি স্টল হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের। বিদেশের মোট 7টা দেশের 11টি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে। তাদেরও প্রত্যাশা আরও বেশি, কারণ তারা যেহেতু বাইরের দেশ থেকে এই দেশে একটা বাণিজ্যিক উদ্দেশ্যে এসছে, সুতরাং তারা যেটি চাচ্ছেন যে সেই ক্রেতা সমাগম যেভাবে হচ্ছে না, তারা তার চেয়ে বেশি একটু চাচ্ছেন যে, তবে তারা সামনের দিনগুলোতে আরও বেশি ব্যবসা বাণিজ্য করতে পারবে বলে এখানকার যারা ব্যবসায়িকরা আছে তারা জানিয়েছেন। আর এখানকার একটা বিষয় বলে রাখি যে টিকিটের মূল্যের যে প্রবেশ ফি, সেটি হচ্ছে 50 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য, এবং যারা 12 বছরের নিচে তাদের হচ্ছে 25 টাকার বিনিময়ে মেলার প্রবেশ করা যায়। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। উজ্জ্বল। বর্ষিয়ান অভিনেতা প্রবীর মৃত্যুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বিএফডিসিতে। এ সময় জানাজায় অংশ নিতে চলচ্চিত্র কুশলী সহ তার ভক্ত অনুরাগীরা বিএফডিসিতে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। কিংবদন্তি এই অভিনেতার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে চ্যানেল আই প্রাঙ্গণে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। বর্ষিয়ান এই অভিনেতার পরিবারের দাবি, প্রবীর মিত্রের অন্তিম লগ্নে চলচ্চিত্র থেকে শুরু করে কাউকে পাশে পাওয়া যায়নি। এর আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোববার রাত 10টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর আগে প্রবীর মিত্র দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
উনি এমন একজন শিল্পী যাকে এক নামে সবাই চেনে। উনি যদি আজকে অসুস্থ থাকেন তাহলে রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে উনার কিছুটা হলেও উনারকে আর্থিক না হলেও একটা মানবিক সহায়তা দেওয়ার, যে উনার খোঁজ খবর নেওয়া, উনি কেমন আছেন, উনার দিনগুলি কেমন কাটছে, এই কাজগুলি হয় নাই। এমনকি উনার যে সাথে যারা কাজ করতেন তারাও যোগাযোগ করেন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ৮২তম আন্তর্জাতিক গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। ড্রামা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিল দ্য ব্রুটালিস্ট। সেরা অভিনেতা, সেরা পরিচালক সহ মোট ৩টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ছবিটি। এবারের গোল্ডেন গ্লোবের বড় আকর্ষণ ছিল কিংবদন্তি অভিনেত্রী ডেমি মুরের প্রত্যাবর্তন। আরও জানাচ্ছে নিশিতা ব্রহ্ম। ঘড়ির কাঁটায় সন্ধ্যা নামতেই ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলের রেড কার্পেটে একে একে আসতে শুরু করেন নামিদামি সব হলিউড তারকারা। এ সময় কার্পেটের মুহুর্মুহু ফ্ল্যাশ আর চোখ ধাঁধানো বাহারি পোশাকে আলো ছড়ান হলিউডের জনপ্রিয় ও কিংবদন্তি সব অভিনেতা অভিনেত্রী। উদ্দেশ্য ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। ধারণা করা হয় গ্লোব অ্যাওয়ার্ডসের জয়ীরা এগিয়ে থাকেন অস্কার দৌড়েও, আর এ কারণেই বিনোদন দুনিয়ার নজরও থাকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড শোর দিকে। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।